হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। ডক্টর এসে কিছুক্ষণ আগেই শারিমকে দেখে গেছেন। পুঙ্খানুপুঙ্খভাবে চেক আপ করার পর জানিয়ে গেছেন সাময়িক কোনো মানসিক চাপ সহ্য করতে না পেরে সে সেন্সলেস হয়ে পড়েছিল। তাছাড়া বড় কোনো বিপদ হয়নি, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। শারিম সুস্থ আছে জেনে স্বস্তির নিঃশ্বাস ফেলে অরি। সে তো ভয়ে কত কি ভেবে বসেছিল। আয়েশার মৃধা পাশে গম্ভীর মুখে দাঁড়িয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে আছেন। খুব ভালোভাবেই বুঝতে পারছেন ছেলে তার ঠিক কোন কথায় এভাবে বেহুশ হয়েছে। আর চোখে একবার জেবাকেও পরখ করে নিলেন। মেয়েটা অরির পাশে দাঁড়িয়ে আছে, চোখে মুখে দুশ্চিন্তার স্পষ্ট ছাপ। হয়তো শারিমের এই অবস্থার জন্য মনে মনে নিজেকেই দায়ী ভাবছে সে। এখনো আয়েশার মৃধার কানে যেবার বলা সেই বাক্যটি প্রতিধ্বনিত হচ্ছে। ওনার অনাগত সন্তান। সবচেয়ে বেশি অবাক লাগছে এটা ভেবে যে যেবা এই বিষয়ে জানার সত্ত্বেও সেদিন তাকে ডিভোর্স দিতে চেয়েছিল। তিনি যদি সেদিন তাকে না আটকাতেন তবে না জানি কি হতো। মেয়েটার এমন কাণ্ড জ্ঞানহীনের মাসুল আয়েশার মৃধা ঠিকই কড়াই গঞ্জায় আদায় করে ছাড়বেন। এমন সময় পিট পিট করে চোখ খুলল শারিম। নিজেকে বিছানায় আবিষ্কার করে এবং চারপাশে সবার উপস্থিতি দেখে ভীষণ অবাক হলো। সবাই এখানে কেন? তখনই তার মস্তিষ্কে খেলে গেল সেই ঘটনা। অরিকে নিয়ে সামান্য বাগানে হাঁটতে বেরিয়েছিল সে, তখনই কানে এসেছিল জেবার মুখের সেই বাচ্চার কথা। সব মনে পড়তেই শারিম বাবার দিকে তাকালো। আয়েশার মৃধা ছেলের জ্ঞান ফিরতে দেখে মুখ ঘুরিয়ে নিলেন। বাবা এভাবে মুখ ঘুরিয়ে নেওয়া মোটেও পছন্দ হলো না শারিমের। সে জেবার দিকে ঘুরে তাকিয়ে বলল, অরিকে নিয়ে একটু বাহিরে যাও জেবা। জেবা আর কথা বাড়ালো না। শারিম যা বলল সেটাই করলো। অরি আর জেবা রুম ছেড়ে বেরিয়ে সোজা আয়েশার মৃধার রুমে চলে গেল। অরিও জেবা যেতেই শারিম আবার বাবার দিকে তাকালো। শারিমের এমন চাহনিতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন আয়েশার মৃধা। বুঝলেন এবার এই অসভ্য ছেলের সামনে তাকে জবাবদিহি করতে হবে। শারিম বাবাকে আপাদমস্তক একবার খুঁটিয়ে দেখে নিল। এরপর ইশারায় তাকে পাশের চেয়ারটাতে বসতে বলল। আয়েশার মৃধা চুপচাপ বসতেই শারিম বলে উঠল, কাজটা কি তুমি মোটেও ঠিক করলে ড্যাড? একবারও আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না? ছেলের এমন কথায় চরম বিরক্ত হলেন আয়েশার মৃধা। এ কেমন কথা? তাকে এখন বাবা হতে হলেও ছেলের পারমিশন নিতে হবে? তাছাড়া এই বিষয় কি তার আগে থেকে কোনো কল্পনা ছিল? তিনি নিজেও তো মাত্রই জানতে পারলেন যে আবার বাবা হতে চলেছেন। তুমি এসব ফালতু কথা বলার জন্য আমাকে বসিয়েছ? এখন আমি ফালতু হয়ে গেলাম তাই না? হবই তো। নতুন জন এসেছে যে আমার সম্পত্তিতে ভাগ বসাতে, ব্যাস এটাই কারণ। সম্পত্তির জন্য নিজের আর কোনো ভাই বোন চাচ্ছ না? ওকে ফাইন, তুমি তোমার সব সম্পত্তি নিয়ে নাও। আমার সন্তানের ওসবের কোনো প্রয়োজন নেই। শারিম বাবার কথায় হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, এই দিনটাই দেখার বাকি ছিল। এখন আমি পর হয়ে গেলাম আর ওটা নিজের সন্তান হয়ে গেল। বাহ বাবা বাহ, তাহলে আমি কে তোমার? তুমিও আমার সন্তান, সেও আমার সন্তান। আমি দুজনের মধ্যে কোনো ভেদাভেদ করব না, যদি না তুমি নিজে চাও। আমার চোখে তোমরা দুজনেই সমান। তাহলে তুমি বলতে চাচ্ছ আমি তাকে মেনে না নিলে তুমি আমাদের মধ্যে ভেদাভেদ করবে? বাবা হিসাবে সন্তানের প্রতি এটা আমার কর্তব্য। শারিম চুপ করে রইল। আয়েশার মৃধা একটা দীর্ঘশ্বাস ফেলে শারিমের দিকে তাকালেন। তাকে গভীর কোনো ভাবনায় মগ্ন থাকতে দেখে আয়েশার মৃধা বলে উঠলেন, কি ভাবছো? শারিম আনমনেই জবাব দিল, ভাবছি না, উপলব্ধি করছি। কি উপলব্ধি করছো? শারিম হতাশা মাখা কণ্ঠে বলে উঠল, দেখছি বাবা হওয়ার পাশাপাশি ভাই হওয়ার অনুভূতিটা ঠিক কেমন। আয়েশার মৃধা এবার যেন দ্বিতীয় দফায় ধাক্কা খেলেন। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বাবা হবে মানে কি? বাহ রে, তুমি একাই বাবা হতে পারো নাকি? আমিও বাবা হচ্ছি, তাও একাধিক বাচ্চার বাবা। ক্যান ইউ ইমাজিন? আমার ছানাপোনা আর তোমার ছানাটা মিলে কতগুলো নতুন সদস্যের আগমন ঘটবে। ছেলের কথাগুলো শুনে চোখ কপালে উঠল আরিশান মৃধার। জীবন তাকে কোথায় এনে দাঁড় করালো। একই সাথে বাবা আর দাদা হওয়ার সংবাদ শুনতে হচ্ছে তাকে। তবে তার ছোট্ট আদ্রিজাটা এখন মা হতে চলেছে শুনে একদিক থেকে যেমন মনে আনন্দে জোয়ারে ভাসছিল, অন্যদিকে মেয়েটার গর্ভে একাধিক বাচ্চা শুনে চিন্তার ভাঁজ পড়ল কপালে।
না জানি কি অবস্থা এখন মেয়েটার। আদ্রিজাকে ইদানিং একদম সময় দিতে পারছেন না তিনি, অথচ মেয়েটা সব সময় তার পরিস্থিতি বুঝে, তাই কখনো কোনো কিছু বলে না। ওকে ডাক্তার দেখিয়েছো নিশ্চয়ই? কি বলেছে ডাক্তার? বলেছে তুমি একসাথে 4 বাচ্চার দাদু হবে। আয়শান মৃধার মাথা ঘুরে ওঠার জোগাড় প্রায়। শারীমের মুখে একাধিক বাচ্চার কথা শুনে তিনি ভেবেছিলেন হয়তো যমজ হবে, কিন্তু এখন শুনছেন কোয়াড্রাপল। চমকে উঠে অরির চিন্তায় কেঁপে উঠলেন তিনি। এতটুকু মেয়ে 4 বাচ্চা কিভাবে গর্ভে ধারণ করবে ভেবেই পেলেন না তিনি। তাকে এভাবে চুপ থাকতে দেখে শারীম আর চোখে তাকিয়ে বলল, কি হলো? অবাক হলে বুঝি? ভাবছো নিশ্চয়ই আমার ডিএনএর কত পাওয়ার। ভাবতে থাকো, ভাবতে তো হবেই। আমি কি আর তোমার মতো দুর্বল চিত্তের পুরুষ নাকি? মৃধা আবরার শারীমের মধ্যে আলাদাই একটা ভাইব আছে, যা দুনিয়ায় আর কারো নেই। ছেলের মুখে নিজের পুরুষত্ব নিয়ে এমন খোঁচা শুনে রাগে রিরি করে উঠল আয়শান মৃধার সর্বাঙ্গ। এমন একটা সিরিয়াস মুহূর্তেও ছেলেটা তার পিছু না লাগলেই যেন চলে না। তোমার আসল সমস্যাটা কোথায় একটু বলবে শুনি? না মানে তোমার বাবা হই আমি। দুর্বল হলে নিশ্চয়ই তোমার মতো অসভ্যকে জন্ম দিতাম না। তুমি তো একাই 5টা বাচ্চার সমান। বাবার কথায় শারীম মুখ ঘুরিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, তবুও বিশ্বাস হচ্ছে না? আয়েশার মৃধা রেগে উঠে বললেন, তোমাকে বিশ্বাস করতেও হবে না। আমারই ভুল যে তোমার মতো বেয়াদব ছেলের সঙ্গে কথা বলতে এসেছি। বলে তিনি চেয়ার ছেড়ে উঠে যাওয়ার উপক্রম করতেই পেছন থেকে শারীম ডেকে উঠল, যাও, ঠিক আছে, ভালো কথা, তবে একটা কথা কান খুলে শুনে নাও। এই বেয়াদব ছেলেটার জন্যই কিন্তু আজ তুমি আবার বাবা হতে পেরেছো। নয়তো বয়সের সাথে সাথে তোমার মেশিনের যা অবস্থা, তাতে জেবা কেন? তারা বেগমও তোমাকে ছেড়ে চলে যেত। ভাগ্যিস নিজের মান সম্মান বাঁচাতে সেদিন হসপিটালে তোমাকে ওই ড্রাগস ইনজেকশন করেছিলাম, নয়তো আজ জেবা নিশ্চিত অন্য কারো বউ হতো। আয়শান মৃধা দরজার কাছেই থমকে দাঁড়িয়ে পড়লেন। পেছন ফিরে ছেলের দিকে তাকানোর শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছেন। তাও বহু কষ্টে ঘাড় ঘুরিয়ে তাকালেন। বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে এটা তার নিজের রক্ত, তার সন্তান। কতটা অবলীলায় বলে দিল সে ড্রাগসের মাধ্যমে তার আর জেবার মিলন ঘটিয়েছে সে। আর ভাবতে পারলেন না তিনি এমন একটা অসভ্য জাউরা ছেলেকে জন্ম দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছেন। নয়তো শেষ বয়সে এসে নিজের ছেলের মুখ থেকে এসব নির্লজ্জ কথা শুনতে হতো, তা যেন ওনার কল্পনারও অতীত ছিল। শারীম বাবাকে এভাবে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হলো, দাঁড়িয়ে গেলে যে? যাও, নিজের রুমে যাও। আর যাওয়ার সময় আমার বউকে একটু পাঠিয়ে দিও। রাত অনেক হয়েছে, আমার আবার নানা রকম ক্রেভিংস জাগছে বুঝলে। তোমার মতো অত অচল তো আর নই আমি। আস্ত একটা কচি যৌবন নিয়ে জন্মেছি। আয়শান মৃধা এবার আর চুপ থাকতে পারলেন না। ছেলের দিকে ফিরে চরম বিরক্তি ও ক্ষোভ নিয়ে চড়া গলায় বললেন, শারীম, তোমার কি মনে হয় না দিন দিন তুমি লজ্জা শরমের মাথা খেয়ে বসেছ? নয়তো নিজের বাবার সামনে এসব কুরুচির কথা মুখ দিয়ে কিভাবে আনো? শারীম বাবার রেগে যাওয়াকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে বাঁকা হেসে বলল, অত লজ্জা পেয়ে কি হবে শুনি? তার চেয়ে ভালো চলো আমরা দুজন বন্ধু হয়ে যাই। একজন আরেকজনের সাথে সব এক্সপেরিয়েন্স শেয়ার করব। আমার মোটেও ঠেকা পড়েনি তোমার মতো ছেলের সাথে বন্ধুত্ব করতে। কথা শেয়ার করা তো দূরের কথা। শারীম বাবার রাগ দেখে একগাল দুষ্টু হেসে বলল, কেন, রাগ করেছো বুঝি? সেই জন্য বন্ধুত্ব করতে চাচ্ছ না? আচ্ছা, সমস্যা নেই, চলো তোমাকে আমি কলিকাতা হারবাল গিফট করে সকল ঝগড়া মিটিয়ে নেই। তারপর বন্ধুত্বটা ঘটিয়েই ফেলি, কি বলো? আয়শান মৃধা ভারী গলায় শ্বাস নিয়ে নিজেকে কিছুটা সামলানোর চেষ্টা করলেন। রক্তবর্ণ চোখে ছেলের দিকে শেষবারের মতো তাকালেন। এই ছেলের কথাতে আর কান দেয়া যাবে না। তোমার এই অসভ্য মুখ আর এক মুহূর্ত আমি সহ্য করব না। অদ্রিজাকে পাঠাচ্ছি, ওর ঠিকঠাক খেয়াল রাখবে। কথাটা বলেই আয়শান মৃধা আর এক সেকেন্ডও দাঁড়ালেন না। ধূপধাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে সশব্দে দরজাটা ভিড়িয়ে দিলেন। পেছনে ফেলে গেলেন শারীমকে, যে কিনা ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে ওনার গমন পথে চেয়ে আছে। আয়শান মৃধা নিজের রুমে ফিরে এলেন। এসে দেখলেন অরি ও জেবা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ওদের শান্ত হয়ে ঘুমোতে দেখে আর ডাকলেন না তিনি। ফিরে যেতে নিয়েও হুট করে ওনার নজর আটকে গেল জেবার দিকে।
নড়াচড়া করে ঘুমানোর ফলে মেয়েটার জামা কিছুটা সরে পেটের অংশ উন্মুক্ত হয়ে আছে। মুহূর্তের মধ্যেই চোখ সরিয়ে নিলেন আরিশান মৃধা। নজর অন্যদিকে রেখেও এক হাত বাড়িয়ে সাবধানে জেবার জামাটা ঠিক করে দিলেন তিনি। করতে গিয়ে সামান্য আঙ্গুল স্পর্শ লেগে জেবার গায়ের তাতেই যেন ওনার সর্বাঙ্গ কেঁপে উঠল। এক মুহূর্ত আর দাঁড়ালেন না, দ্রুত রুম ছেড়ে বেরিয়ে আসেন। বুকের ভেতরে হৃৎপিণ্ড অনবরত ধড়ফড় করছে, গলা শুকিয়ে কাঠ। এই মুহূর্তে তীব্র পানির তৃষ্ণা অনুভব করায় তিনি তড়িঘড়ি করে নিচে নেমে এলেন গলা ভেজাতে। ঠিক তখনই নজর গেল সদর দরজার দিকে। দেখেন আন্তরা মৃধা ভেতরে প্রবেশ করছেন। ওনাকে দেখে খানিকটা অবাক হলেন আরিশান মৃধা। আন্তরা মৃধা চলে গিয়ে আবার ফিরে এলো কেন? আন্তরা মৃধার সামনে আরিশান মৃধাকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে দাঁড়ালেন। আরিশান মৃধা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে জিজ্ঞেস করলেন, তুমি তো চলে গিয়েছিলে, আবার ফিরে আসলে যে? আন্তরা মৃধা নিজেকে সামলে নিয়ে বললেন, আমার ছেলের বাড়ি, আমি যখন খুশি আসতে পারি। আরিশান মৃধা সংক্ষেপে ওহ বলে সন্ধিহান কণ্ঠে যোগ করলেন, তাহলে এত নাটক করে চলে যাওয়ার অভিনয়টা কেন করেছিলে? আবার নতুন কোনো মতলব তো নেই তোমার? আন্তরা মৃধা কিছুটা ঘাবড়ে গেলেন। তোতলাতে তোতলাতে বললেন, মতলব মানে কি বোঝাতে চাইছো তুমি? ভুলে যেও না এটা আমার ছেলের বাড়ি, তাই আমি যখন খুশি আসতে পারি। তাছাড়া তোমার সন্তানের মা হিসাবেও আমার একটা অধিকার আছে। আর আমি এখানে স্থায়ীভাবে থাকতে আসিনি, চলেই যাব। তা কতদিনের জন্য আসা হলো শুনি? আরিশান মৃধার প্রশ্ন। আন্তরা মৃধা জবাব দিলেন, হাসপাতালে জবের জন্য অ্যাপ্লাই করেছি, জবটা হয়ে গেলেই তোমার বাড়ি ছাড়ছি আমি। তখন এই আন্তরা মৃধা তোমার ছায়াও মারাবে না কখনো। আরিশান মৃধা শান্ত ভঙ্গিতে বললেন, বেশ ভালো তো, তবে যাওয়ার আগে আমার সারনেমটা ফিরিয়ে দিয়ে যেও। তোমার নামের সাথে মৃধা নামটা ঠিক যায় না, একটা সম্মানীয় মানুষদের পাশেই মানায়। আমার দরকারও নেই তোমার এই সারনেম এর, তোমারটা তুমি রেখে দাও। বলেই আন্তরা মৃধা হন হন করে গেস্ট রুমের দিকে উপরে উঠে গেলেন। ওনার যাওয়ার পথের দিকে তাকিয়ে বাঁকা হাসলেন আরিশান মৃধা। এরপর রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেয়ে তৃষ্ণা মেটালেন। সেখান থেকে বের হয়ে উপরে যাওয়ার সময় নজর পড়ল ছেলের দিকে। দেখলেন শারিম অরিকে কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে ঢুকছে। দৃশ্যটা দেখে আরিশান মৃধা মুচকি হাসলেন। তিনি খুব ভালো করেই বোঝেন ছেলেটা একদম বউ পাগলা, বউ ছাড়া এক রাতও কাটাতে পারবে না। নিজের রুমে ফিরে এসে দেখলেন জেবা একইভাবে ঘুমিয়ে আছে, আর জামা কাপড়ের অবস্থা আগের চেয়েও বেহাল। আরিশান মৃধা এবার আর কোনো কিছু ঠিক করতে গেলেন না। চুপচাপ ঘরের লাইট অফ করে জেবার পাশে শুয়ে পড়লেন। ব্ল্যাঙ্কেট টেনে নিয়ে দুজনের গায়ে জড়িয়ে নিতেই ঘুমের ঘোরে জেবা হঠাৎই ওনার এক হাতের ওপর মাথা রেখে হাতটা শক্ত করে জড়িয়ে ধরল। আরিশান মৃধা তাকে সেভাবে থাকতেই দিলেন। তারপর মৃদু হেসে পাশ ফিরে জেবার মুখপানে তাকিয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘোরেই অরি তীব্র গা গোলানো অস্বস্তি অনুভব করল। আচমকা দেহ কেন কেন ভারী কিছুর স্পর্শ পেতেই সে পিট পিট করে চোখ মেলে তাকালো। খানিকটা মাথা ঘুরিয়ে দেখতে পেল শারিম তাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে আছে। অরি শারিমের গায়ে মৃদু ধাক্কা দিয়ে অবরুদ্ধ গলায় বলে উঠল, শারিম উঠুন, আমার ভীষণ বমি পাচ্ছে। নিদ্রা গাঢ় আবেশে শারিম কেবলই একটু নড়ে চড়ে বসল। অতঃপর অরিকে আবারও আঁকড়ে ধরার পুনরায় ঘুমে তলিয়ে গেল। অরি বমির ভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। সহ্য সীমা অতিক্রম করায় এবার সে শারিমকে কিছুটা জোরে ধাক্কা দিয়ে বলল, শারিম উঠুন না প্লিজ। বলেই চরম অস্বস্তিতে ডুকরে কেঁদে উঠল সে। সহসা অরির এই কান্নার ধ্বনি কানে পৌঁছতেই চমকে উঠে বসে শারিম। অরির আকুল কান্নায় তার সমস্ত তন্দ্রা নিমিষেই উবে গেল। অতিশয় উদ্বিগ্ন হয়ে সে অরির অশ্রুসিক্ত মুখখানি দুহাতের অঞ্জলিতে তুলে নিয়ে শুধালো, কি হয়েছে তোমার জান? তাকাও আমার দিকে চন্দ্রিমা। অরি শারিমের পানেই চাইল। বমি এসে কণ্ঠনালীতে আটকে আছে। অসহ্য যন্ত্রণা, মেয়েটা ছটফট করছে। সে কেবল কোনো মতে উচ্চারণ করতে পারল, বমি। কথাটা শেষ হবার পূর্বেই শারিমকে স্তম্ভিত করে দিয়ে সে শারিমের গায়ের ওপর বমি করে দিল। অরির এমন শোচনীয় অবস্থা দেখে প্রচণ্ড শঙ্কিত হয়ে পড়ল শারিম। সে দুহাতে অরিকে নিজের বুকের আরো কাছে টেনে নিল।
যাতে সে নির্বিঘ্নে সবটা উগরে দিতে পারে। এক পর্যায়ে বমি করতে করতে ক্লান্ত অরি শারিমের বাহুতেই নেতিয়ে পড়ল। শারিম তাকে এই অবস্থাতেই সাবধানে ধরে এক হাতে বালিশে হেলান দিয়ে বসিয়ে দিল। তার পোশাক অরির বমিতে সিক্ত হয়ে গিয়েছে, তাই ওয়াশরুমে গিয়ে মাত্র 2-1 মিনিটের মধ্যেই নিজেকে পরিষ্কার করে পোশাক বদলে দ্রুত কক্ষে ফিরে এলো সে। এসে দেখে চরম দুর্বলতায় অরি প্রায় ঢলে পড়েছে। শারিম দ্রুত পদে এগিয়ে গিয়ে অরিকে কোলে তুলে নিল এবং শীতল বাতাসের স্পর্শ পেতে তাকে নিয়ে ব্যালকনিতে সুসজ্জিত সোফায় গিয়ে বসল। অরি নিশ্চুপ হয়ে শারিমের তপ্ত বক্ষে মাথা গুজে রইল। শারিম তার অবিন্যস্ত চুলে স্নেহের আঙ্গুল চালিয়ে সান্ত্বনা দিতে লাগলো। হঠাৎ অরির তলপেটে চেপে ধরে এক তীব্র ও বুকফাটা আর্তনাদ করে উঠল। অরির সেই আকস্মিক চিৎকারে শারিমের বুকটা কেঁপে উঠল। কি হয়েছে বউ, এভাবে কাঁদছো কেন? বলো আমাকে, কোথায় যন্ত্রণা হচ্ছে? অরি তলপেটে সজোরে চেপে ধরে অনবরত অশ্রু বিসর্জন করতে লাগলো। যন্ত্রণায় প্রচণ্ডতায় তার মুখ দিয়ে কোনো স্পষ্ট বাক্য নিষ্কৃত হচ্ছে না। কেবল অস্ফুট স্বরে কেঁদে কেঁদে বলে উঠল, শারিম বাঁচান আমাকে, ভীষণ ব্যথা। শারিম যেন দিশেহারা হয়ে পড়ল। তার মস্তিষ্ক সাময়িকভাবে কার্যক্ষমতা হারিয়ে ফেলল। সে অরির হাত দুটি তলপেট থেকে সরিয়ে আলতো করে পরনের বস্ত্র সামান্য তুলে সেখানে একে একে সেখানে বহু প্রলেপ প্রশমন চুম্বন এঁকে দিল। বিড়বিড় করে বলতে লাগলো, সব ঠিক হয়ে যাবে সোনা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু যন্ত্রণার তীব্রতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। অরির এই করুণ পরিণতি সইতে না পেরে শারিম তাকে দ্রুত ঘরে এনে বেডে শুইয়ে দিল। পাশে বসে তার মাথাটা পরম মমতায় নিজের বুকের মাঝে চেপে ধরল, বলল, কিছু হবে না তোমার চন্দ্রিমা, কিচ্ছু হতে দেব না আমি। এক হাতে অরিকে ধরে রেখে অন্য হাতে বালিশের পাশ থেকে ফোনটা তুলে নিল। দ্রুত একটা নাম্বারে ডায়াল করলো। অপর প্রান্ত থেকে সংযোগ স্থাপিত হওয়া মাত্রই শারিম রুদ্ধশ্বাসে বলে উঠল, আলভি, এক্ষুনি একজন লেডি গাইনোলজিস্টকে পাঠাও বাড়িতে। 10 মিনিটের মধ্যে যেন সে এখানে পৌঁছায়। আলভি কিছু বলতে যাওয়ার আগেই শারিম কলটি বিচ্ছিন্ন করে দিল। অরি পেটের অসহ্য যন্ত্রণা ক্রমাগত কাতরাচ্ছিল। শারিম তাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেল। তার সমগ্র মুখমণ্ডলে বারবার চুমু এঁকে দিল, কিন্তু মেয়েটি কান্না থামল না। সে তীব্র যন্ত্রণায় শারিমের টি-শার্ট খামচে ধরে কোকাতে লাগলো। শারিম আর সহ্য করতে না পেরে অরির ওপর খানিকটা ঝুঁকে তাকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল। আচমকা অরি নিজের ঘাড়ে তপ্ত অশ্রুর স্পর্শ পেল। পরক্ষণেই তার কানে এলো শারিমের রুদ্ধ কণ্ঠের রোদনধ্বনি। প্রিয়তমাকে কোনোভাবেই শান্ত করতে না পেরে অবশেষে নিজেই সমস্ত মানসিক শক্তি হারিয়ে কেঁদে ফেলেছে ছেলেটি। অরি সেই যন্ত্রণার সাগরে নিমজ্জিত থেকেও শুনতে পেল শারিমের কান্নার তোড়ে বিড়বিড় করে বলছে, আই হ্যাভ নো নিড অফ এনি চাইল্ড। এরা আমার চন্দ্রিমাকে কষ্ট দিচ্ছে। এদের এই দুনিয়াতে আসার কোনো অধিকার নেই। অরি অস্পষ্টভাবে শারিমের প্রতিটি শব্দ শুনছিল, কিন্তু পেটের তীব্র ব্যথায় তার বাকশক্তি রুদ্ধ হয়ে এসেছিল। কেবল এক যন্ত্রণাদায়ক গুঞ্জনধ্বনি নির্গত হচ্ছিল তার কণ্ঠ থেকে। শারিম তখনও অরিকে বুকের মাঝে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কেঁদে যাচ্ছিল, আর ঘরের স্তব্ধতা ভেদ করে ছড়িয়ে পড়ছিল অরির করুণ ও কাতর আর্তনাদ। আমার পক্ষ থেকে এভাবে লকেট খোঁজ করা একদম অসম্ভব। শারিম আর আরিশান ইতিমধ্যে আমাকে সন্দেহ করতে শুরু করেছে। তার ওপর ওই মেয়েটা আরিশানের মন পুরোপুরি আমার ওপর বিষিয়ে দিয়েছে। আন্তরা মৃধার রাগী কথা শুনে ওপাশ থেকে দেলোয়ার বলল, তুমি ভুল ভাবছ আন্তারা, আমাদের হাতে একদম সময় নেই। কাজ না হলে লুকা আমাদের ছাড়বে না। তাহলে এখন কি করব আমরা? তোমাকে এখন সবার সামনে কিছুদিন ভালো মানুষের অভিনয় করতে হবে, যাতে আরিশান আর শারিম কিছুই টের না পায়। আর এর মাঝেই তোমাকে লকেটটা খুঁজে বের করতে হবে। ভুলে যেও না সলেমানের মৃত্যুর পেছনে তোমার হাত ছিল। সে বেঁচে থাকলে আজ আমাদের এতটা কষ্ট করতে হতো না। আন্তরা মৃধা বলল, ঠিক আছে বুঝেছি, আমাকে এখন কি করতে হবে। ঠিক তখনই একটা শব্দ আন্তরা মৃধার কানে এলো। দেলোয়ারকে দ্রুত ফোন রাখতে বলে তিনি শব্দটার উৎস দেখতে এগিয়ে গেলেন। দেখা গেল একজন ভদ্র মহিলা দ্রুত ভেতরে ঢুকছেন। আন্তরা মৃধা তার পথ আটকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কে আপনি? এত
এত রাতে মন্ত্রী বাড়িতে কেন এসেছেন? মহিলা ডাক্তার ব্যস্ত হয়ে বললেন, আমি একজন গাইনোলজিস্ট, আমাকে জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে। শারীম মৃধার রুমটা কোনটা দয়া করে বলবেন? আন্তরা মৃধা ইশারায় শারীমের ঘর দেখিয়ে দিলেন। ডক্টর যত দ্রুত পারেন সেদিকে চলে গেলেন। আন্তরা মৃধার মনে খটকা লাগলো, এত রাতে শারীম কেন গাইনোলজিস্ট ডাকবে। কৌতূহল সামলাতে না পেরে তিনি শারীমের ঘরে গিয়ে ঢুকলেন। ভেতরে গিয়ে দেখলেন অরি পেটে হাত দিয়ে যন্ত্রণায় চিৎকার করছে। শারীমের চোখ মুখ লাল হয়ে আছে, মনে হচ্ছে ছেলেটা কেঁদেছে। ডক্টর অরিকে শান্ত করার জন্য একটি ঘুমের ইঞ্জেকশন দিলেন। অরি আস্তে আস্তে শান্ত হয়ে এলো। এরপর ডাক্তার কিছুক্ষণ অরিকে ভালোভাবে পরীক্ষা করে শারীমকে বললেন, ওনাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। গর্ভাবস্থায় এই শুরুতে সাধারণ এ ধরনের যন্ত্রণা হয়ে থাকে। আমি আপাতত ঘুমের ঔষধ দিয়ে ওনাকে শান্ত রেখেছি। আগামীকাল ওনাকে নিয়ে আমার চেম্বারে আসবেন, কিছু পরীক্ষা করানোর দরকার আমার। শারীম মাথা নাড়িয়ে বলল, ধন্যবাদ ডাক্তার, ইটস ওকে, ওনার ঠিকঠাকভাবে যত্ন নেবেন। শারীম মাথা নাড়ল। ডাক্তার ব্যাগ গুছিয়ে চলে গেলেন। আন্তরা মৃধা অরির অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে বেশ অবাক হলেন। ডক্টর চলে যেতেই তিনি বললেন, নিজেকে শান্ত রাখো শারীম, তুমি ভেঙে পড়লে মেয়েটা আরও ভয় পেয়ে যাবে। শারীম দুহাতে চোখ মুছে একটা দীর্ঘশ্বাস ফেলল। আন্তরা মৃধা টেবিলের থেকে এক গ্লাস জল এনে ছেলেকে দিয়ে বললেন, এটা খাও। শারীম জলটুকু খেয়ে নিল। আন্তরা মৃধা গ্লাসটা টেবিলে রেখে শারীমের পাশে বসে তার হাত দুটো ধরে বললেন, মন শান্ত করো, কোনো দরকার হলে আমাকে বলো। জানি তোমার চোখে আমি ভালো মা হতে পারিনি, তবে একজন ডক্টর হিসাবে তো ডাকতেই পারো। আমি তোমার পাশেই আছি। আন্তরা মৃধার এই দরদি কথায় শারীম কিছু বলল না। সে খুব ভালো করেই বোঝে অরির জন্য এখন বিপদ আরও বেড়ে গেল। আন্তরা মৃধা আচমকা ফিরে আসার পেছনে নিশ্চয়ই কোনো গভীর উদ্দেশ্য আছে, তাই তাকে আরও সতর্ক হতে হবে। আন্তরা মৃধা যাওয়ার আগে শারীমের কপালে একটা চুমু দিয়ে নিজের ঘরে চলে গেলেন। তিনি চলে যেতেই শারীম উঠে গিয়ে ভেতরের দিক থেকে দরজা বন্ধ করে দিল। তারপর এসে অরির পাশে বসলো। অরি শান্তভাবে ঘুমোচ্ছে। শারীম তাকে আলতো করে নিজের বুকের কাছে টেনে নিল। অরি উষ্ণ শ্বাস শারীমের বুকে আছড়ে পড়ছে। শারীম গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে অরির চুলগুলোয় হাত বুলিয়ে দিতে লাগলো। সেই রাতে শারীম আর এক ফোঁটাও ঘুমালো না। অরিকে পাহারা দিয়েই পুরো রাত কেটে গেল তার। পরদিন সকালে তপ্ত আলো জানলার পর্দা ঘেঁষে ঘরের মধ্যে প্রবেশ করতেই যেবার ঘুম ভাঙল। পিট পিট করে চোখ মেলল সে। চারপাশে তাকিয়েও অরির দেখা পেল না। ভাবলো অরি হয়তো আগেই চলে গেছে। আলসেমি ভেঙে গা মোড়ামুড়ি দিয়ে উঠে দাঁড়ালো জেবা। তারপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে গেল। এদিকে শারীমের ঘরে বসেছিলেন আরিশান মৃধা। অরি তার বাহুতে মাথা রেখে শান্ত হয়ে বসে আছে। শারীম এই মুহূর্তে বাড়িতে নেই। সকালেই জরুরি একটা কাজে পড়ে যাওয়ায় তাকে বের হতে হয়েছে। অবশ্য অরিকে একা রেখে যেতে একদমই মন চাইছিল না তার, কিন্তু অরি জোর করে পাঠালো, বলল সে একাই সামলে নিতে পারবে। এর মধ্যেই আয়েশার মৃধার কানে গতকাল রাতের ঘটনার খবর পৌঁছায়। তিনি সকালে জগিংয়ে না গিয়ে সোজা শারীমের ঘরে ছুটে এসেছেন। এসে দেখেন অরি আগের চেয়ে অনেকটাই সুস্থ। এরপর শারীমকে কাজের জায়গায় পাঠিয়ে দিয়ে তিনি নিজেই অরির পাশ থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। আজ কিছুটা দেরিতে অফিসে যাবেন বলে ঠিক করেছেন। বাবার কথায় রাজি হয়ে শারীম অনিচ্ছার সত্ত্বেও চলে যায়, যদিও তার মনটায় অরির কাছেই পড়ে রইল। আরিশান মৃধা অরির পাশে বসে তাকে পরম স্নেহে আপেল কেটে খাওয়াচ্ছিল, কিন্তু অরি একদমই খেতে ইচ্ছে করছিল না। সে কেবল চিবিয়ে রসটুকু খেয়ে বাকিটা ফেলে দিচ্ছিল। আরিশান মৃধা তা দেখে কিছুটা কড়া সুরেই বলে উঠলেন, বাবা, তুমি এবার জেবার কাছে যাও, আমার ভীষণ ঘুম পাচ্ছে। আয়েশার মৃধা পরম মমতায় অরির গায়ে ব্ল্যাঙ্কেট ভালো করে গায়ে জড়িয়ে দিলেন। তারপর মেয়ের কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে বললেন, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে কল দিবে, এখন একদম রিল্যাক্স হয়ে ঘুমিয়ে পড়ো। অরি মিষ্টি হেসে মাথা নাড়ল। আয়েশার মৃধাও হালকা হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। অন্যদিকে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে জেবা অলস ভঙ্গিতে বিছানায় শুয়ে রইল। কিছুক্ষণ পর পর পা দুলিয়ে মনের সুখে কি যেন ভেবে চলেছে। আজ আর অন্য দিনের মতো থ্রি পিস পরেনি মেয়েটা। অরির রুমে গিয়ে সেখান থেকে একটা ওভারসাইজ শার্ট আর প্লাজো জড়িয়ে নিয়েছে।
ভারী পোশাক পরে সে ক্লান্ত। কোনো হারামি লোকের জন্য নিজেকে বদলানোর ইচ্ছে আর তার নেই। সে আবার আগের সেই চঞ্চল জেবা হয়ে যাবে। এসব জটিল জীবন আর সম্পর্কের টানাপোড়েনে সে চরম বিরক্ত। এবার নিজের মতো করে মন খুলে বাঁচতে চায় সে। ঠিকই তখনই প্রবেশ করলেন ঘরে আরিশান মৃধা। জেবাকে এভাবে বিশৃঙ্খল ভঙ্গিতে শুয়ে থাকতে দেখে তিনি এগিয়ে এলেন। মৃদুকণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার কি শরীর খারাপ লাগছে? জেবা আরিশান মৃধাকে দেখেও যেন না দেখার ভান করলো। একদম সংক্ষিপ্ত জবাব দিল, না। আরিশান মৃধা জেবাকে ভালো করে খুঁটিয়ে দেখলেন। মেয়েটাকে আজ একটু বেশি ছোট দেখাচ্ছে, ঠিক যেমনটা ছিল আগে, যখন তিনি জেবাকে সেফ মেয়ের বয়সী ভাবতেন। হঠাৎ করে মেয়েটা আবার পুরনো রূপ কেন ধারণ করলো তা তিনি ঠিক বুঝে উঠতে পারলেন না। তিনি জেবার পাশে এসে শুয়ে পড়লেন। আকস্মিক আরিশান মৃধাকে এভাবে পাশে শুতে দেখে শিউরে উঠল জেবা। নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করতেই আরিশান মৃধা শক্ত হাতে হ্যাঁচকা টান মেরে তাকে কাছে টেনে নিলেন। জেবা এবার স্পষ্ট বিরক্ত হয়ে বলল, কি সমস্যা আপনার? বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে নাকি? আরিশান মৃধা মুচকি হাসলেন শুধু। লোকটার এমন অদ্ভুত ও অচেনা ব্যবহার জেবার মন সায় দিল না। সে বিছানা ছেড়ে উঠে বসতে চাইল, কিন্তু তার আগেই আরিশান মৃধা দুদিকে হাত রেখে তাকে বিছানার সাথে লক করে দিলেন। আকস্মিক কাণ্ডে জেবা বুক চাপা ভয় পেল। এবার আরিশান মৃধা নিচু কণ্ঠে জিজ্ঞেস করলেন, বললে না তো ওই ছেলেটার কথা? জেবা না বোঝার ভান করে বলল, কোন ছেলেটা? আরিশান মৃধা আচমকা জেবার পেটের ওপর হাত রাখলেন। গম্ভীর গলায় বললেন, যে কাল তোমাকে আর ওকে বাঁচালো। স্পর্শ পেতেই শিহরণ খেলে গেল জেবার শরীরে। তড়িঘড়ি করে হাত সরানোর চেষ্টা করতে চাইল সে। ছাড়ুন বলছি, সব বলছি, আগে হাত সরান। আরিশান মৃধা বিরক্ত হলেন। সামান্য ছোঁয়াতেই মেয়েটার এই অতিরিক্ত প্রতিক্রিয়া তার একদম পছন্দ হলো না। না ছাড়লে কি করবে? জেবা জিদ ধরে মুখ ঘুরিয়ে বলল, তাহলে আমিও কিচ্ছু বলবো না। অগত্যা হাত সরাতে বাধ্য হলেন আরিশান মৃধা। তবে যাওয়ার আগে বলে গেলেন, কতদিন দূরে সরিয়ে রাখতে পারো আমিও দেখব। জিবা মুখ বিকৃতি করে ভেঙচিয়ে উঠে বলল, সারা জীবন দেখা যাবে। এবার বলো কাল কি হয়েছিল? জেবা এবার ধীরে সুস্থে আসল ঘটনা বলতে শুরু করলো। আসলে আমি ছেলেটাকে চিনিই না। দুপুরে ডাক্তারের কাছে গিয়েছিলাম টেস্টের রেজাল্ট জানতে। প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এসেছিল। যদিও নিজে কিট দিয়ে চেক করেছিলাম, তাও নিশ্চিত হওয়ার জন্য গিয়েছিলাম। হাসপাতাল থেকে ফেরার পথে রাস্তা পার হতে গেলে হঠাৎ একটা গাড়ি দ্রুত গতিতে আমার দিকে ধেয়ে আসে। ওই ছেলেটা ঠিক সময়ে আমাকে টেনে রাস্তার পাশে সরিয়ে আনে। হয়তো দূর থেকে দেখে আপনার মনে হয়েছিল আমি ওকে জড়িয়ে ধরে আছি, কিন্তু সত্যটা হলো সে কেবল আমার আর বাচ্চার প্রাণ বাঁচিয়েছিল। আর আপনি আমাকে ভুল বুঝে কতগুলো থাপ্পড়। কথাগুলো বলার মাঝে জেবা নিজের পেটে ভেজা কিছুর অস্তিত্ব টের পেল। এক মুহূর্তের জন্য থমকে গিয়ে সে নিচের দিকে তাকালো। আর তার পরপরই আরিশান মৃধাকে সজোরে ঠেলে সরিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তীব্র রাগে ফেটে পড়ে বলল, হোয়াট দ্য ফাক! ছি, আপনি এতটা নির্লজ্জ আর লুজু! আরিশান মৃধা বাঁকা হেসে শান্ত গলায় বললেন, শুধু তোমার জন্য? আপনার লজ্জা করে না এসব বলতে আর করতে? আমার সব লজ্জা তো তুমিই কেড়ে নিয়েছো। ছি, আমি এক সেকেন্ডও থাকবো না এই ঘরে। জেবা গটগট করে চলে যেতে ধরলে আরিশান মৃধা তাকে থামানোর জন্য ডেকে উঠলেন, পুকি, যেও না। জেবা দরজার কাছে গিয়েও থমকে গেল। অবিশ্বাস্য চোখে পেছন ফিরে আরিশান মৃধার কাছাকাছি এগিয়ে এসে জিজ্ঞেস করলো, পুকিকে? আরিশান মৃধা জেবার দু গাল টেনে ধরে বললেন, তুমি? জেবার মনে হলো লোকটার মাথায় নির্ঘাত খারাপ হয়েছে। তা না হলে এমন অদ্ভুত আর আবোল তাবোল বকার মানুষ আরিশান মৃধা নন। সে ঝটকা মেরে নিজের গাল ছাড়িয়ে নিল। আপনি কি কোনোভাবে উল্টাপাল্টা কিছু খেয়েছেন? হ্যাঁ, তোমাকে। জেবার লজ্জায় গাল দুটো লাল বর্ণ ধারণ করলো। লোকটা যে তাকে এসব ইচ্ছে করে বলছে তা বুঝতে বেশি সময় লাগলো না জেবার। বলল, বুড়ো বয়সে ভীমরতিটা একটু বেশিই চেপেছে দেখছি। আপনি যে এমন তা আগে জানতাম না। আমি কেমন? একদম নির্লজ্জ। বললাম তো, শুধু তোমার ক্ষেত্রে। ছি, আপনার মতো নির্লজ্জ স্বামী আমার দরকার নেই। আপনার এই আসল রূপ আমি বাহিরে গিয়ে সবাইকে বলে দিব।
সবাই তো ভাবে আপনি কত ভদ্র, অথচ এই ভদ্র চেহারার আড়ালে আপনি আস্ত বড় একটা ফাজিল লোক। আয়শার মৃধা বেশ উদাসীন ভঙ্গিতে বললেন, যাও গিয়ে সবাইকে বলো কে বারণ করেছে। যেবার আগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে গেল। এই অসভ্য লোকটার সামনে সে আর এক মুহূর্ত কাটাবে না। লোকটাকে কি সত্যি ভূতে ধরেছে, নইলে এমন আচরণ করার মতো মানুষ তো উনি নন। যেবা সোজা হেঁটে শারিমের ঘরের দিকে চলে এলো। ভেতরে ঢুকতেই দেখে সেখানে আন্তরা মৃধা আগে থেকেই বসে আছেন, আর অরি তার পাশে বসে হাসি মুখে গল্প করছে। জেবাকে দেখে অরি খুশি হয়ে তার কাছে এসে বসতে বলল। আন্তরা মৃধা জেবাকে দেখে মনে মনে বিরক্ত হলেও চেহারায় কৃত্রিম হাসি ফুটিয়ে তুললেন। নাটকটা তাকে চালিয়ে যেতেই হবে, তাই মধুর গলায় বললেন, জেবা এসো বসো আমাদের সাথে। আমি আর অরি গল্প করছিলাম, তুমিও যোগ দাও। আন্তরা মৃধার এই উপচে পড়া ভালো ব্যবহার দেখে জেবার চোখ ছানা বড়া হয়ে গেল। এই মহিলাকেও ভূতে ধরলো নাকি? সে অরির দিকে তাকালো। অরির চোখের ইশারায় বোঝালো সেও কিছুই বুঝতে পারছে না। জেবা তাদের মাঝে গিয়ে বসলো। আন্তরা মৃধা তাদের দুজনের সাথে গল্পের ঝুড়ি খুলে বসলেন, কিন্তু তার এই হঠাৎ পরিবর্তনের পেছনে যে বড় কোনো ঘাপলা আছে, জেবা তার চোখের ইশারায় অরিকে বুঝিয়ে দিল। অরিও অনুমানে তা বুঝতে পারল। আন্তরা মৃধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অবসর সময়ে একা একা বোর হচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে এসে একটু গল্প করি। অরি চারপাশটা একবার দেখে নিয়ে জিজ্ঞেস করলো, আন্টি ফুলকে তো দেখছি না, ও কোথায়? বোধ হয় নিজের ঘরেই আছে। আন্তরা মৃধা উত্তর দিলেন। জেবা তখন সুযোগ পেয়ে বলে উঠল, আমরা বয়সে আপনার অনেক ছোট আন্টি, আমাদের সাথে গল্প করলে আপনার বোরিং লাগতে পারে। আন্তরা মৃধা হাত নেড়ে বাধা দিয়ে বললেন, আরে না, কি যে বলো, আমাকে ফ্রেন্ড মনে করে যা খুশি বলতে পারো। কথাটা শুনতেই জেবার মাথায় এক দুষ্টু বুদ্ধি চেপে বসলো। সে বাঁকা হেসে আন্তরা মৃধাকে বলল, ফ্রেন্ড হিসাবেই বলবো তো, আবার রাগ করবেন না তো? আন্তরা মৃধা হেসে মাথা নাড়লেন, একদম না, বলো। জেবা এবার সোজা তার চোখের দিকে তাকিয়ে শটান প্রশ্ন করলো, আন্টি আপনার আর হানির বাসর রাতে আপনাদের মধ্যে কি কি হয়েছিল বলুন বলুন। এমন চরম অপ্রত্যাশিত খোলামেলা প্রশ্নে আন্তরা মৃধা মুহূর্তের জন্য থতমত খেয়ে গেলেন। মেয়েটা বেয়াদব আর নির্লজ্জ ভাবলেন তিনি। কনিষ্ঠ কারো সামনে এমন প্রশ্ন করার কোনো শালীনতা নেই এই মেয়ের। অরি পরিস্থিতি সামাল দিতে হেসে উঠে বলল, জেবা তুইও না আজব। কি আর হবে, তোর আর বাবার মধ্যে যা হয়েছিল ওনার আর বাবার মধ্যেও তাই হয়েছিল। কি আন্টি আমি ঠিক বলিনি? আন্তরা মৃধা মনে মনে নিজের রাগ চেপে বিড়বিড় করলেন। বেয়াদব সব কটা, তবে মুখে বানানো হাসি বজায় রেখে বললেন, হ্যাঁ কিছুটা তো সেই রকমই। অরি আবার হেসে উঠে বলল, দেখলি জেবা আমি একদম সঠিক উত্তর দিয়েছি। আন্টি হ্যাঁ বলেছে।